স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। কারা প্রার্থী হচ্ছেন, কারা পড়লেন বাদ, কোন কৌশল চলছে দলগুলোর মধ্যে, এসব নিয়ে আজকের আলোচনা। প্রার্থী বাছাই কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন আওয়ামী লীগ নেতা নূহুল আলম লেনিন। স্বাগত সুকোমল বড়ুয়া। আমরা দেখলাম যে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা প্রথম ধাপ বলা যায় যে মনোনয়নপত্র দাখিল করা, সেইটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। আজকে সারা দেশেই মনোনয়নপত্র দাখিল হয়েছে। সব মিলিয়ে পরিবেশ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ, এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি যারা দর্শক দেশ বিদেশে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি খুবই পরিষ্কার, এই জন্য যে দীর্ঘদিন পরে যে নির্বাচনের যে একটা আশা আকাঙ্ক্ষার সকলের যে দৃশ্যমান, এটাকে ঘিরে দীর্ঘদিনের যে মানুষের প্রত্যাশা ছিল, সেই জন্য আমার মনে হয় মানুষের মধ্যে একটা জোয়ার, মানুষের মধ্যে আনন্দ। তো আনন্দের মধ্যে কিন্তু আবার মাঝে মাঝে আমাদের অনেক প্রার্থীদের মধ্যে কিন্তু বেদনাও আছে, কারণ সরকারের পক্ষ থেকে যেই সব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, নির্বাচনের যে সব শর্ত প্রক্রিয়া, সকল প্রার্থীদের যে অধিকার সংরক্ষিত করার যে একটা দাবি, সেটা বোধহয় প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই জন্যেই প্রথম ধাপ আমরা হয়তো অগ্রসর হচ্ছি, জানি না কতটুকু আমরা সফল হব, তবে আপাত দৃষ্টিতে আমরা মনে হয় এটা সফল। এই জন্যই যে, এবং বিএনপির যে যেহেতু আমি বিএনপির একজন উপদেষ্টা, সেই দৃষ্টিভঙ্গিতে আমি যদি বলি, আমাদের পক্ষ থেকে আমরা চাইব এই অংশগ্রহণ করার জন্যে সরকারের পক্ষ থেকে যত কিছু করা হোক না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ব্যাপারে আমরা অবশ্যই বারবারই এটা ঘোষণা দেওয়া হচ্ছে। আমাদের মহাসচিব মহোদয় এটা বারবার ঘোষণা দিচ্ছেন, কারণ আমাদের জন্য এটা একটা পরীক্ষা, এটা অগ্নি পরীক্ষা বলা চলে, এটা আমাদের জন্য অবশ্যই। এই জন্য আমরা দেখেছি যে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 800-র বেশি প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তো এটি কি ধরনের কৌশলের? না, এটা কৌশল হচ্ছে এটাই, যে কৌশল না, এটা কৌশল মানে আমাদের তো প্রার্থী অনেক আছে। দীর্ঘদিন তো আমাদের যারা নেতাকর্মীরা মাঠে তৃণমূলে যারা ছিল, দীর্ঘদিন যারা নিবেদিত প্রাণ, আমাদের দলটা তো অনেক বড়, তাই না? মাঠে মানুষের দল, এত বড় দলের সংখ্যা তো বেশি। সেই দিক থেকে আপনারা জানেন যে প্রথম দিন যখন আমরা ফর্ম যখন জমা ক্রয় করে, তখনও কিন্তু আমাদের প্রথম দিনে কিন্তু আমাদের অনেক সাড়া পেয়েছি আমরা, যেটা হয়তো আওয়ামী লীগের মধ্যে ততটুকু ছিল না। তো যার ফলে আমার মনে হয় বিএনপি দীর্ঘদিন থেকে নির্বাচন থেকে দূরে ছিল, এবং নানা কারণে মানুষের ক্ষোভ, দুঃখ, বেদনা সব কিছু মিলিয়েই তো একটা অবস্থা তৈরি হয়। তো যার ফলে বিএনপির মধ্যে সেটা এখন সাড়া দিয়েছে, জাগ্রত হয়েছে প্রাণ, এবং নেতাকর্মীরা অত্যন্ত আন্তরিক, এবং তারা দৃঢ় প্রত্যয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এবার নির্বাচন করবে। সেই জন্যেই বাংলাদেশের এই 56,000 বর্গমাইলের যে বাংলাদেশ, এই বাংলাদেশের যেখানে আমাদের বিএনপির কর্মীরা আছে, তারা কিন্তু এখন খুবই মানে নির্বাচনমুখী হয়ে তারা প্রতিযোগিতায় তারা অবতীর্ণ হতে চান। এই জন্য আমার মনে হয় এটা প্রথম দিনে এটা আমরা সাড়া পেয়েছি, এবং এই জন্য 300 আসনে আমাদের 3056 এখনও পর্যন্ত যেটা সিইসি বলছে, কিন্তু আমরা 300 আসনের জন্য আমরা 800 প্রতিযোগীকে আমরা সেভাবে করেছি। তবে সেখান থেকে যাবে, কারণ আমরা তো যে সরকার যে প্রক্রিয়া শুরু করেছে, যারা দণ্ডিত হবে বলছে, যাদের এখনও কিন্তু আরও মানে এখনও আইনের প্রক্রিয়াধীন আছে, বিচারাধীন আছে, এখনও হয়তো শাস্তি হয়নি, এখনও তারা হয়তো হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, অনেক তো আছে। কিন্তু তারপরও আমার মনে হয় সরকারের এই কৌশলগত দিকে বোধহয় আমার মনে হয় অনেক প্রার্থী তারা বোধহয় যেতে পারবেন না। এই জন্য এই সংখ্যা আমাদের মধ্যে আছে, যার ফলে আমরা বিকল্প হিসাবে কিছু চিন্তা করে, যারা দীর্ঘদিনে পরীক্ষিত রাজনীতি করে, সেখানে হয়তো যেখানে দুইজন আছে, তিনজন আছে, অনেক জায়গায়, যেমন ঝিনাইদহতে আছে, রাঙ্গামাটিতে আছে, 2জন আছে, এরকম আমাদের অনেক জায়গায় আছে, এমনকি আওয়ামী লীগের মধ্যে কয়েকজন দেখেছি আমি। তো সেখানে যারা পরীক্ষিত, এবং বিশেষ করে যারা গ্রহণযোগ্য, এবং দলের জন্য যারা অত্যন্ত আন্তরিক, এবং আমরা তৃণমূলের খবর নেব, সব কিছু মিলিয়ে একটা যাচাই বাছাই করে একটা সেখান থেকে আমরা একটা প্রার্থী। সুকোমল বড়ুয়া ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নূহুল আলম লেনিন। ভাই, আপনাকে স্বাগত। আমরা আসলে
মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন ছিল আজকে, এবং আমরা সারা বাংলাদেশেই দেখেছি যে উৎসব মুখর পরিবেশে এবং খুব কোথাও বড় ধরনের কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ এখনো পর্যন্ত আমরা পাইনি। এটি একটা বলা যায় যে নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপের একটা সুষ্ঠু উত্তরণ বলা যায়। এখন বাছাই প্রক্রিয়া হবে। ৩০০ আসনের প্রত্যেকটা আসনেই গড়ে 10 জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, এবং শেষ পর্যন্ত হয়তো নির্বাচনে আরও অনেক কমে আসবে, কিন্তু এইটা একটা ভালো লক্ষণ যে নির্বাচনের প্রথম ধাপটা আমরা সুন্দরভাবে শুরু করতে পেরেছি। তো লেনিন ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সারা দেশের এই পরিবেশটা, এখন বাছাইয়ের প্রক্রিয়াটা কীরকম হবে? কারণ আমরা দেখেছি যে বড় দলগুলি থেকে শুরু করে যাদের সঙ্গে জোট মহাজোট গঠন করা হচ্ছে, তাদের সঙ্গেও একটা সমঝোতার ব্যাপার আছে। সেই বিষয়গুলি কোনো সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে নাকি 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে? ধন্যবাদ। বাছাইটা তো দুই ধরনের। একটা বাছাই হচ্ছে যে সকল দল একাধিক প্রার্থী দিয়েছে তাদেরকে একজনকে ঠিক করতে হবে, কাজে এটা হলো তাদের বাছাই, দলের অভ্যন্তরীণ বাছাই। আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন, তারা বাছাই করে দেখবে যে যারা প্রার্থিতার জন্য দরখাস্ত করেছে তারা সেই শর্তাদি পূরণ করেছে কিনা, একজন ক্যান্ডিডেট হওয়ার জন্য যে যে শর্ত প্রয়োজন সেগুলো পূরণ করেছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা ইত্যাদি। এখন আমাদের দিক থেকে যদি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়নের কাজটি প্র্যাকটিক্যালি মানে এইটা অধিকাংশ আসনে, অধিকাংশ না, প্রায় 250 আসনে এটা তো সুনির্দিষ্ট হয়ে গেছে। 230টি আসনে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটা দুইটা এদিক ওদিক হয়। এটা প্রতিবারই নির্বাচনে লক্ষ্য করবেন যে উইথড্রয়ালের শেষ দিন পর্যন্ত এরকম একটু টানাপোড়েন থাকে, নানান বিবেচনাতেই এটা করা হয়ে থাকে। তা আমি আওয়ামী লীগ এবং তার শরিক 14 দলীয় জোটে এইটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যেটাকে আমরা মহাজোট বলি, সেখানে পলিটিক্যাল ডিসিশন হলো এই যে এই দলগুলো, এটা জাতীয় পার্টি বা পরে যুক্তফ্রন্ট, আমাদের সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর এবং অন্যান্য যে সকল ছোট ছোট দল আছে, তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে মহাজোটের ব্যানারে। এই সিদ্ধান্ত যখন পলিটিক্যাল পার্টিগুলো নেয়, তখন এটা ধরে নিতে হবে যে ফাইনালি তারা এই সিদ্ধান্তেই অটল থাকবেন। এখন এটা বড় দলের সাথে ছোট দলের কিছু লেনাদেনা নিয়ে চাপ সৃষ্টি থাকে, ছোট দলেরও বড় দাবি থাকে, বা বড় দলও অনেক সময় এই আশঙ্কা থাকে যে যাদের নিজস্ব কোনো ভোট নাই বা যে প্রার্থী হয়তো জয়ী হতে পারবে না, এই আশঙ্কা যখন থাকে তখন এই বার্গেনিংটা হয়। এবং হলেও আলটিমেটলি গিয়ে আমরা অতীতে তো দেখলাম বেশ কয়েকবার যে ফাইনালি আপনার এই সমস্যার সমাধান হয়ে যায়। আমি মনে করি যে এবারও সেই সমাধান হয়ে যাবে। তবে আবারও আমি বলি যে কিছুটা এক্ষেত্রে উইথড্রয়ালের শেষ দিন পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। তবে একটা মোটা দাগে একটা জিনিস বোঝা যায়, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের এক দলও কিন্তু 300 আসনে প্রার্থী দেয়নি। তার মানে এইটার থেকে এক ধরনের ধারণা পাওয়া যায় যে যেইটা আপনার মানে একটা নীতিগত সিদ্ধান্ত সেটা হয়ে গিয়েছে, এবং দুই দলই জোটবদ্ধভাবে নির্বাচন করবে, এবং সেটার প্রস্তুতি হিসেবে আমরা দেখতে পারি যে কিছু কিছু আসন ফাঁকা রাখা হয়েছে। কারণ আওয়ামী লীগ বিএনপি দুই দলই আসলে 300 আসনেই প্রার্থী দেওয়ার সামর্থ্য রাখে, এবং একাধিক প্রার্থী তাদের আছে। হ্যাঁ, সেটি বললাম যে আপনার এটা যদি এককভাবে আওয়ামী লীগ করতো তাহলে তো এই প্রবলেমই হতো না, সে তাহলে সমাধান অনেক আগেই আমরা করে ফেলতে পারতাম। যেহেতু আমাদেরকে শরিকদের নিয়ে ভাবতে হয়,
সেখানে কিছু ছাড় দিতে হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, সেই কারণে হয়তো ওই কিছুটা বার্গেনিং চলে, কিছুটা মানে শেষ মুহূর্ত পর্যন্ত এটা আলাপ আলোচনা চলতে থাকে এবং উইথড্রলের লাস্ট ডে দ্য ফাইনাল লিস্ট। না, এইখানে আমি একটু যোগ করতে চাই। আমার মনে হয় যেহেতু নির্বাচনের যে হাওয়াটা এটা মানে খুবই সুন্দরভাবে শান্ত পরিবেশে হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত, আমার মনে হয় বাংলাদেশের নির্বাচনের জন্যে, বর্তমান নির্বাচন একাদশ জাতীয় সংসদের জন্য অত্যন্ত এটা এটা অভিনন্দনযোগ্য এবং সাধুবাদযোগ্য। তবে এটাও ঠিক যে এখানে যে বামপন্থী যে ছোট ছোট দলগুলো যে যুক্ত হয়েছে তারা তো সেইভাবে কখনো অংশগ্রহণ করার সুযোগ পায়নি। এটা একটা কিন্তু বিরাট ব্যাপার। অন্য সময় হয়েছে, কিন্তু ছোট ছোট দলগুলো যেগুলো আছে আমার মনে হয় এইভাবে সারা জাগানো দুই দলের মধ্যেই, আওয়ামী লীগ এবং আমাদের বিএনপির মধ্যেও। তবে বিএনপির মধ্যে যে জায়গাটা আছে আমার মনে হয় যারা আসছে তাদের একটা কিন্তু এটা এটা তাদের বলয় আছে, একটা প্রেক্ষিত আছে। যেমন ডক্টর কামাল হোসেন, তিনি একটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিত লোক, তার দল এখানে সংযুক্ত হওয়া একটা বিশাল মেসেজ। এছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার একটা আলাদা একটা মেসেজ আছে। এইরকম যারা ছিল, বিশেষ করে 4টা দলের যে অংশগ্রহণ এবং তারা যে সংযুক্ত হয়ে ঐক্যফ্রন্ট গঠন করে তারা যে নির্বাচন, তাদের দল কর্মী যারা আছে অত মানে জয় পরাজয় তো থাকবেই। আমার মনে হয় প্রথম ধাপের মধ্যে যে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে দুই দলের মধ্যে, দুইটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, এটা একটা আশাব্যঞ্জক আমার মনে হয়, এটা ঠিক। তবে এটাও ঠিক যে আমাদের তো 18টা কে নেবে, 42টা কে নেবে, আমাদের তো ভাগ হয়ে গেছে, সেভাবে মোটামুটি ভাগ হচ্ছে। উনি যেটা বলছে, আমাদের লেনিন সাহেব যেটা বলছে, এটাও ঠিক যে 8 তারিখের মধ্যেই সব কিছু হয়ে যাবে। এখনও বিকল্প কে থাকবে, প্রার্থীতা কে প্রত্যাহার করে, উইথড্রল কে করে, কে না করে, এটা দলে একটা সিদ্ধান্ত থাকে। সেই সিদ্ধান্তে আমার মনে হয় ওই যে এটা ধারণা ওই আসনের মধ্যে থাকবে, এই আসো আর থাকবে না, ওইভাবে আর থাকবে না। আমরাও মনে করি যে এটি মানে এই যে আসন বিন্যাসের একটা মোটা দাগে যেটি হচ্ছে যে আওয়ামী লীগও 70টার মতো আসন ছেড়ে দিয়েছে তার সহযোগীদের জন্য, এবং বিএনপিও একই রকমের 60-70টার মতো আসন ছেড়ে দিচ্ছে তার সহযোগী সংগঠন বা জোটের যারা আছেন তাদের জন্য। ফলে ওই সিদ্ধান্তটি 9 তারিখের মধ্যে এটা চূড়ান্ত হয়ে যাবে। একটা জিনিস একটু, যেমন আজকেও ডক্টর কামাল হোসেনের কিন্তু পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়নি এবং জানানোই হয়েছে তিনি নির্বাচন করবেন না। ফলে এই পরিস্থিতিতে আমরা কি মনে করতে পারি যে খালেদা জিয়া নির্বাচনে করতে পারবেন কিনা, সেটা একটা আইনি বাধা আছে এবং এখনও পর্যন্ত বিশেষ করে গতকাল হাইকোর্টের যে রায় সেটা দেওয়ার পরে মোটামুটি বলা যায় যে তার নির্বাচনে প্রার্থী হতে পারাটা প্রায় অসম্ভব, যদিও তার আইনজীবীরা বলছেন যে এটা নির্বাচন কমিশন বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার উপরে নির্ভর করছে। তো যে কোনো রাজনীতির ক্ষেত্রেই, ভোটের ক্ষেত্রে একটা মানে প্রধানমন্ত্রী কে হবেন, নেতৃত্ব কে দিচ্ছেন, সেইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে এই নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কি না, অথবা বিকল্প কারো নাম নির্বাচনের আগেই আসতে পারে কিনা। অধ্যাপক সুকোমল বড়ুয়া, যেটি জানতে চাচ্ছিলাম যে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করাটা অনিশ্চিত হয়ে আছে এবং এরকম অবস্থায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনও ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করবেন না শারীরিক কারণে। এই অবস্থায় নির্বাচনে মানে যেটা থাকে যে নেতৃত্বের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, এটার প্রভাব পড়বে কিনা ভোটার? না 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 না, প্রভাব কেন পড়বে? প্রভাব পড়ার তো কথা না। ডক্টর কামাল হোসেন উনি তো অসুস্থ, আমরা তো দেখি প্রতিনিয়ত তিনি যে হাঁটা বসা করেন বা মিটিং করেন। এই অবস্থার মধ্যে নির্বাচন যাওয়াটা, আজকে সুব্রত চৌধুরী যেটা বললো শারীরিক অসুস্থতা, এটা অবশ্য ঠিক। আর ম্যাডামের ব্যাপারটা তো দীর্ঘদিন ধরে সেটা নিয়ে তো আমাদের সরকারের সঙ্গে, সিইসির সঙ্গে এবং আমাদের আইনি প্রক্রিয়াতে আমরা যাচ্ছি আসছি, আমাদের সবাই জানে, এটা দৃশ্যমান। এই বিষয়টা কিন্তু আমার মনে হয় এই যে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়, তো আজকে আমি দেখলাম বিষয়টা, যারা 5 বৎসরে যারা দণ্ডিত হবে, না 5 বছর কিন্তু তারা কিন্তু 2 বছর দণ্ডিত হবে, তারা 5 বছর তারা নির্বাচন করতে পারবে। এগুলো তো সব কিছু আমার মনে হয়, জানি না, এখানে এটা সরকারের একটা কৌশল। প্রতিটি ক্ষেত্রে যদি এইভাবে হয়, এটা দেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার শারীরিক অবস্থাকে বিচার করা এবং দেশের একটা বিশাল দল, আমরা যদি বলি জাতীয় পার্টি এখন হয়তো আমাদের আওয়ামী লীগের সঙ্গে আছে,
এখানে সেখানে দেখলাম যে মানে নির্বাচনী এই যে বাণিজ্য চলছে শুনলাম, তো সেখানে কোনো কথা নেই, আওয়ামী লীগ থেকে কোনো কথা বলা হচ্ছে না। এই যে মানে পত্রপত্রিকা একবার ছড়ানো যে বাণিজ্য চলছে সেখানে, তো সেখানে কথা নাই। কিন্তু ওই যে বিএনপি নিয়ে যত ধরনের দোষ অপরাধ, যত ধরনের খুঁটিনাটি বিষয় এবং সূক্ষ্ম বিষয়গুলো তারা তুলে ধরছে, এটা আমার মনে হয় সরকারের একটি আমি যেটা মনে করি এটা দৃষ্টিভঙ্গির বোধহয় একটা ভিন্নতা থাকতে পারে। তো এখনও তো দণ্ডিত যেটা বলা হচ্ছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তো একটার পর একটা যদি সেভাবে হয়, যেমন আমাদের মন্ত্রীরা, তো মন্ত্রীরাও তো দণ্ডিত হয়েছিল, আমাদের মন্ত্রী বর্তমান যারা বহাল আছে, যারা আছে তারাও তো আছে, সরকারের মধ্যেও তো কয়েকজন আছে কিন্তু দণ্ডিত, তারা তো কিন্তু নির্বাচনে করার জন্য গতকাল যখন অ্যাটর্নি জেনারেল মহোদয় থেকে যখন প্রশ্ন করা হলো, সেই রকম সাংবাদিকেরা তিনি একটু করে কেটে গেলেন যে সেটা আমার বেলায় বা মানে সেটা কি হয়েছে সেটা আমি জানি না, সেটা কীরকম সেটা আমি জানি না, এই বলে। তো এই প্রক্রিয়াগুলো আমার মনে হয় অত্যন্ত সূক্ষ্মভাবে নির্বাচনকে ঘিরে, বিশেষ করে বিএনপিকে ঘিরে, খালেদা জিয়াকে ঘিরে এবং তার দলকে ঘিরে যেসবগুলো চলছে, এটা আমার মনে হয় আমাদের জন্য শুভ না। যদি মানে স্বচ্ছ দৃষ্টিতে, যদি আমরা নিরপেক্ষ দৃষ্টি যদি আমরা নির্বাচন প্রক্রিয়া করতে চাই, যদি সৎ উদ্দেশ্য থাকে, সকলের মহৎ উদ্দেশ্য থাকে, আমার মনে হয় সকলকে সমান সুযোগ দিয়ে সমান দৃষ্টিভঙ্গিতে দেখে বিচার শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছুকে দেখে, এটা সরকারে নিয়ন্ত্রিত করছে সব কিছু দৃশ্যমান। আপনি রিক্সাওয়ালা থেকে জিজ্ঞাসা করেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তো জীবন তো কাটিয়ে দিলাম, সাধারণ কর্মচারীরা পর্যন্ত, এমনকি আওয়ামী লীগে যারা করে তারাও স্যার এটা বোধ ভালো হচ্ছে না, কারণ দেখে তো, যেমন ম্যাডামকে যখন মাঠের মধ্যে, বালুর মাঠে যখন নেওয়া আনা হতো, সপ্তাহের মধ্যে 2বারও নিচ্ছে, তো বলছে ফাঁসির দণ্ডে যারা আছে তাদেরকে তো সপ্তাহে নেওয়া হয় না, এত অপরাধী, জঘন্য অপরাধী, তাদেরকে নেওয়া হয় না, মাসে 1.5 মাসে 1 মাসে তাদেরকে কোর্টে নেওয়া হয়, আর উনাকে 2বার নিচ্ছে, আসছে, যাওয়া আসা করছে। এগুলো তো সরকারের কতগুলো দৃষ্টিভঙ্গি, আমার মনে হয় এটা অপসংস্কৃতি আমাদের জন্য, এটা ভালো না। তো এই জন্যই এখন কে প্রধান হবেন এটা দল সময়ই আমাদেরকে বলে দেবে, এই ব্যাপারে অবশ্যই বলে দেবে, কারণ সেইভাবে আমাদের যে দলের ভিত অসম্ভব শক্ত। যেমন আমাদের ওবায়দুল কাদের সাহেব, আমি তো প্রতি মুহূর্তে শুনি তিনি কি বলেন আমি বুঝি না, জনবিচ্ছিন্ন, তারপরে ভাঙা, শব্দগুলো খুবই কটূক্তি, এটা বোধহয় ঠিক না। একটা দল থেকে, আমরা এত বড় একটা দল থেকে, আওয়ামী লীগ যেখানে অনেক কিছু করেছেন তারা, এদের দল থেকে যে জনবিচ্ছিন্ন, তো জনবিচ্ছিন্ন যদি হয়, সাধারণ নির্বাচন প্রক্রিয়া, এতদিন তারা কোনো ক্ষমতায় ছিল না, এতদিন তারা কোনো আসতে পারেনি, এত ধরনের সংকট, মামলা মোকদ্দমা, ঘর থেকে বের হতে পারে না, কত ধরনের নিপীড়ন, এরপরও যে গণজোয়ার, তোর জনবিচ্ছিন্ন কীভাবে হলো? এটা দৃশ্যমান, এটা প্রাণবন্ত একটা দল, এত কিছু করার পর যে টিকে আছে, আমি তো আশ্চর্য হয়ে যাই। আমি শিক্ষক, আমি তো মানবতাবাদী একজন শিক্ষক, আমি তো রাজনীতি ওইভাবে করি না, এটা বুদ্ধিবৃত্তিক রাজনীতিগুলো করি। কিন্তু আমরা যখন দেখি, যেমন গত পরশু আমাদের এই যে আমাদের সাবেক ভিসি, আমি নাম উচ্চারণ করবো না, তারা তো বিভিন্ন সময়, যারা রিটায়ারমেন্টে গেছে, তারা তো বিভিন্ন সময় আমাদের ওখানে যে ব্যাংকে যায়, দেখা সাক্ষাৎ হয়, তারাও কিন্তু অসন্তুষ্ট, মানে এই সরকারের এই দৃষ্টিভঙ্গি, তারা কিন্তু আওয়ামী লীগেরই, তাই না, আমাদের নীল দলেরই। ফলে আপনি মনে করছেন যে সারা দেশের মধ্যে একটা মানুষের মধ্যে না দেখছে না, দৃশ্যমান তো সবকিছু বোঝা যায়, মানুষ ও তো বলতে পারছে না, মানে বোধের মধ্যে তাদের ভিতরে কিন্তু একটা অসম্ভব ক্ষোভ রয়ে গেছে মানুষের মধ্যে, এটা ঠিক না। নুহুল আলম লেনিন, আপনার কাছে একটু এই ব্যাপারটাই জানতে চাই, মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি হয়েছে যে এই নির্বাচনের ঠিক আগে আগে হাইকোর্টের যে রায় হয়েছে 2 বছর দণ্ড হলে আর নির্বাচনে দাঁড়ানো যাবে না, কিন্তু এর আগে মানুষ দেখেছে যে বিভিন্ন সময়ে নির্বাচনে দাঁড়িয়েছেন যারা দণ্ডিত আসামি। এই ব্যাপারটা মানে যেহেতু হাইকোর্টের রায় গতকাল কি এসেছে, সেটা অবশ্যই এখন সবাইকে মেনে চলতে হবে, কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়েছে। ধন্যবাদ। মানে এবারেই প্রথম নির্বাচনের কালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, কাজে এই প্রশ্নটা গত নির্বাচনে ছিল না। হ্যাঁ, আর বেগম খালেদা জিয়াও এবার দণ্ডিত হয়ে কারাগারে আছেন, সুতরাং ন্যাচারালি এই প্রশ্নটা বিএনপিকেও ভাবিয়েছে। এখন দেখেন 2014 বা 8 সালের নির্বাচনেও ওই যে বলা হয় যে দণ্ডপ্রাপ্ত কেউ কেউ নির্বাচন করেছেন, আওয়ামী লীগের যাদের নামে শাস্তি ঘোষণা করা হয়েছিল, সম্প্রতি
হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে তারা সেখান থেকে খালাসও পেয়েছেন, কিন্তু এটা আপিল করা ছিল। এইবারে অতীতে করতে পেরেছে, এখন পারছে না কেন? প্রশ্নটা এই তো। জি, অতীতে করতে পেরেছে কারণ অতীতে এই প্রশ্নে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্ট ছিল না, বাট সংবিধানে এটা আছে, হ্যাঁ, যে কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে 2 বছরের বেশি যারা দণ্ডপ্রাপ্ত 2 বছর বা ততোধিক তারা নির্বাচন করতে পারবে না। এইটা কোনো মানে দলের সিদ্ধান্ত না, ব্যক্তির সিদ্ধান্ত না, এইটা হচ্ছে সংবিধানের প্রশ্ন। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সংবিধান। তো আগে এই প্রশ্নে যদি কেউ সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেত, তারা তো এই ধরনের অবজারভেশনই দিত, হ্যাঁ, এবং যেটা নাকি তখন নির্বাচন কমিশনের উপরে এক ধরনের বাধ্যবাধকতা হয়ে যেত। নির্বাচন কমিশন যেই কথাটি বিএনপির থেকে এতদিন বলা হয়েছে, যে বা এখনও বলা হয় যে নির্বাচন কমিশন ইচ্ছে করলে, হ্যাঁ, রিটার্নিং অফিসার বেগম খালেদা জিয়াকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে পারেন কোন আইনে। ওই যে ধারণা যে আগে তো এটা হয়েছে, বাট প্রবলেমটা হলো এইবার যে এইবার বিএনপি প্রথম হাইকোর্টে গেছে। যারা অভিযুক্ত ছিলেন, দণ্ডপ্রাপ্ত ছিলেন, তারা হাইকোর্টে গেছেন যে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন কি পারবেন না, এবং তাদের হাইকোর্টের আপিলের পরিপ্রেক্ষিতে বিচারিক আদালত তাদেরকে যে শাস্তি দিয়েছে, দণ্ড দিয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টে গিয়েছেন। হাইকোর্ট তারা বলে দিয়েছে যে না, 2 বছরের বেশি বা 2 বছর থেকে 2 বছর বেশি হলে সংবিধান অনুযায়ী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এটা কিন্তু অতীতে হাইকোর্টের কাছে কেউ আপিলও করে নাই, হাইকোর্ট এটা বলেও নাই, ফলে নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পেরেছে। এইবার তো এই ডিসিশন নেওয়ার ইখতিয়ার হাইকোর্টের উপরে তো আর নির্বাচন কমিশন না, পারবে না। এমনকি আজকে আপনাদের জানা উচিত যে আজকে সুপ্রিম কোর্টে এটা আপিল করার পরে সুপ্রিম কোর্টও হাইকোর্টের গতকালের যেই রায় সেটি বহাল রেখেছেন। সুতরাং বেগম খালেদা জিয়া বা দণ্ডপ্রাপ্ত যারাই হচ্ছেন, তারা কেউই এখন আর কোনো সুযোগ তাদের নেই নির্বাচনে অংশগ্রহণ করার, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড ল অফ দ্য ল্যান্ড। 1 2 নম্বর, সুকুমার বড়ুয়া এখানে বলেছেন যে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, এত বড় একটা দলের নেত্রী, তাকে এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া ইত্যাদি, এগুলো সরকারের কূটকৌশল। সরকার, উনি একজন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকার, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এই সবগুলি হচ্ছে কিন্তু পৃথক পৃথক স্বাধীন সংস্থা। সরকার নির্ধারণ করে নাই যে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না। সরকারের ক্ষমতাও নাই, যদি সংবিধানে অ্যালাউ না করে, যদি কোর্ট অ্যালাউ না করে, সরকারের কোনো ক্ষমতা নেই যে তারা উদার হয়ে গিয়ে বলবে যে না, বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক। যেইটা আইন আছে সেই আইনটা হচ্ছে যে ওনার দণ্ড মৌকুফের জন্য বা স্থগিতের জন্য যদি আপিল করতেন, যে আপিল তারা করেছিলেন, সেই আপিল কোর্ট গ্রহণ করলে যে তার দণ্ডটা স্থগিত রাখা হয়েছে, তাহলে পরে কিন্তু ওনার নির্বাচন করার সুযোগটা ওপেন হয়ে যেত। কিন্তু সেই ধরনের কিছু তো ঘটেনি। অ্যান্ড এটা কি, এই রায়টা কি দেয় কোনো সরকার? দেয় রায়, দেয় কোর্ট, এবং কোর্টের প্রতি এইটুকু শ্রদ্ধাশীল না থাকলে কেমনে হবে? 2 নম্বর কথা আমি বলি, এইটা আমরা এই সাম্প্রতিককালে যেখানেই যাই সেখানেই একটা প্রশ্ন ওঠে, 3 বারের প্রধানমন্ত্রী, তো হোয়াট ডাজ ইট মিন? 3 বারের হোক আর 10 বারের হোক, হ্যাঁ, আমাদের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সমান অধিকার, হ্যাঁ, আইনের দৃষ্টিতে প্রত্যেকেই সমান। এখন মিস্টার এক্স, ধরা যাক যে সে একটা সাধারণ মানুষ, একজন কেরানি বা একজন ফলওয়ালা কি একজন ব্যবসায়ী,
তিনি যদি একই কারণে কোনো অপরাধের কারণে দণ্ডিত হয়ে থাকেন, তিনি যদি করতে না পারেন, আর আরেকজন মন্ত্রী, প্রধানমন্ত্রী বা বিরোধী দলের না, নেতা এখানে আমার প্রশ্ন বা আছে। প্লিজ আমাকে বলতে দেন, আপনি পরে করেন। তো এইটা যদি হয়, হ্যাঁ, দুজনের জন্য কি দুটো আইন হবে? কোনো দেশে কি তা হয়? কাজে আইনের দৃষ্টিতে যদি সবাইকে আমি সমান বলি, তাহলে এখানে বেগম খালেদা জিয়ার প্রতি কোনো বৈরী দৃষ্টিভঙ্গি থেকে কোর্ট এটা করেছে, এটা ভাববার কোনো অবকাশ নেই। এটা করেছে সংবিধান অনুযায়ী, এবং তার প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। বক্সকমল বড়ুয়া, নির্বাচনের একটা প্রক্রিয়া চলছে এবং এখানে যাচাই বাছাই এখন হবে। নির্বাচন কমিশনের দিক থেকেও যেমন যাচাই বাছাই হবে, আবার দলগুলিও যাচাই বাছাই করবে। তো আমরা যেটা দেখছি যে বিএনপি যেহেতু একাধিক প্রার্থী, বলা যায় প্রায় গড়ে 3 জন করে প্রার্থী তারা রেখেছে, এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা কতটুকু সঠিক হবে না? ইতিমধ্যেই পছন্দের প্রথম প্রার্থী নির্ধারণ করা আছে। সিদ্ধান্তের আগে আমার মনে হয় যে প্রশ্নটা প্রথম উঠছিল জি। বিরতির আগে, সেই প্রশ্নটা জবাব দেওয়াটা উচিত মনে করি। তো আমার মনে হয় সংবিধানের যে আমাদের লেনিন সাহেব তো একজন অত্যন্ত শিক্ষিত এবং কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আমি ওনাকে প্রশ্ন করি, সংবিধান তো আমরা তৈরি করি, আমাদের হাতের সংবিধান হয়, এবং সেই সংসদে বসে আমরা সকলেই সিদ্ধান্ত নিয়ে জিনিসটা করি। তো আমি যদি মনে করি যে আমি ডিপার্টমেন্টের 2 চেয়ারম্যান ছিলাম, তো আমি যদি কোনো প্রার্থীকে নেব, যদি আমার ইচ্ছা থাকে, তখন আমরা সিদ্ধান্ত নিই ওই প্রার্থীর যে যোগ্যতা কোনো কোনো ক্ষেত্রে কম থাকে, তখন আমরা সিদ্ধান্ত নিয়ে করে ফেলি যে ওই প্রার্থী যাতে আসতে পারে, সেই রকম করে সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু পাঠাই। তার মানে এই শর্ত থাকলে হবে। তা আমার মনে হয় সংবিধানও সেরকম। যারা ক্ষমতায় বর্তমান আছে তারা জানে যে বিএনপি যদি নির্বাচনে আসতে পারে বা নির্বাচনে আসার সম্ভাবনা থাকে, তার এমন কতগুলো জিনিস চক তৈরি করে রেখেছে, আমি মনে করি চক রাডারের মতো। আমি যেটা মনে করি, আমার একটা অন্তর্চক্ষু আছে, দৃষ্টিভঙ্গি আছে। আমি যদি সাধারণ আপনার এখানে যারা চাকরি করে যারা আছে, আমার মনে হয় এখানে সাংবাদিক ভাইরা যারা আছে, আপনি একবারে নির্দ্বিধায় আপনি জিজ্ঞাসা করেন বিষয়টা ঠিক কীটা। মানুষের তো একটা বিবেক বোধ দেখে, তার একটা অন্তর্দৃষ্টি আছে। এটা বিএনপির জন্য যে সংবিধানের কথা বারবার বলা হচ্ছে, সেটা কিন্তু অন্যজনের বেলায় কিন্তু সেটা হচ্ছে না, এটা দৃশ্যমান। আমার মনে হয় এই চকের মধ্যে ফেলে কালকে কি আসতে পারে, কীরকম সিদ্ধান্ত হতে পারে, এইরকম সব কিছু কিন্তু সেখানে আমার মনের সামনে তৈরি করা আছে। বিচার বিভাগ, আমি মহামান্য আদালতকে সম্মান জানিয়ে বলি, তারাও কিন্তু শঙ্কিত, বিচারকেরা রায় দিতে পারে না, শঙ্কিত, হাত কাঁপে, সরকারের দৃষ্টিভঙ্গি আছে সেখানে। এই জন্যই আমার মনে হয় নিম্ন থেকে উচ্চ পর্যায়ে আমাদের তো যোগাযোগ আছে অনেকের সঙ্গে, আমাদের ছাত্র আছে, শিক্ষক আছে, বন্ধু আছে, সতীর্থ আছে, এবং অনেক ক্ষেত্রে আমাদের বিচরণ হয়। তারাও তো বলে আমরা কি করব, আমরা তো করার কিছু নেই, এইসব প্রশ্নগুলো আসে। আপনি একবার একটা সাধারণ থেকে মানে অসাধারণ পর্যন্ত জিজ্ঞাসা করেন। এমনকি আমি উনাকেও যদি প্রশ্ন করি, উনার তো একটা চক্ষু আছে ভিতরে, যে উনি একটা কথা বলছেন, ঠিক কথা, ওই যে বিরতির আগে, এই যে পলিটিক্যাল, অবশ্যই একটা ভিউজ থাকবে, প্রত্যেকের পলিটিক্যাল তো একটা পলিটিক্স থাকবে, এটা অবশ্যই সরকার, এটা যে আওয়ামী লীগের সরকার বলবো, আওয়ামী লীগের একটা পলিটিক্স সাংঘাতিক। তারা এই দিক থেকে আমি মনে করি তাদেরকে আমি অভিনন্দন জানাই। তাদের যত ধরনের কৌশলগত দিক আছে তারা কিন্তু সেগুলো করে যাচ্ছে। সেদিক থেকে কিন্তু বিএনপি তারা কিন্তু আমার মনে হয় সেদিক থেকে বেশি অগ্রসর হতে পারেনি। এই জন্যই তো এই চকের মধ্যে কিন্তু মহামান্য আদালত বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যারা বলেন, বেগম জিয়াকে আমি 3বারের প্রধানমন্ত্রী বলছি, উনি বলছে 3বারের প্রধানমন্ত্রী 10বারের হোক, কিন্তু 10বার হোক বা 3বার হোক, বিশেষ কারণে, আমরা তো বিশেষ একটা শব্দ ব্যবহার করি, আমরা প্রতিটি ক্ষেত্রের মধ্যে হয়। তো এই জন্যই যেমন হতো, তাহলে কয়েদিদেরকে সবাইকে কেন ডিভিশন দেওয়া হয় না? কয়েদিদের মধ্যে সবাইকে তো ডিভিশন পাওয়ার কথা। দৃষ্টিভঙ্গি তো এক মানুষ, তো সে মানুষ, একজনে থাকবে নিচে, আরেকজনে থাকবে উপরে, কাঠের মধ্যে থাকবে কেন? সব কিছুর মধ্যে কিন্তু আইনের মধ্যে সব কিছু থাকে, এটা থাকে। এটাকে প্রধানমন্ত্রীর জন্য গাড়ি যাচ্ছে, সবাই কিন্তু রাস্তা বন্ধ, আর আমি যাচ্ছি রাস্তা খোলা, আমার রাস্তা আটকাতে পারবে না। পুলিশের গাড়ি যাচ্ছে, সব কিছু খোলা, এদিক ওদিক যাচ্ছে, সচিবের গাড়ি যাচ্ছে খোলা, আমার গাড়ি যেতে পারবে না। দৃষ্টিভঙ্গি কোথায়? এই জন্য বলছি সব ক্ষেত্রের মধ্যে, যখন হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, কোনো জায়গায় যায়, একজন বিশেষ মানুষ, আমাদের ভাইস চ্যান্সেলর যদি যায়, তার জন্য একটা আলাদা স্থান থাকে, আমার জন্য সেই জায়গাটা থাকবে না। এই জন্য আমার মনে হয় এটা সবার জন্য সমান থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় এটা
দেশের যে বর্তমান অবস্থা, আমি যেটা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার থেকে আমরা অনেক কিছু আশা করি। কারণ স্বাধীনতার যারা জন্ম দিয়েছে, স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান ভূমিকা, অবশ্য আমি শিক্ষক, তো আমি তো একবার অন্ধ না। আমি বিএনপি করি, বুদ্ধিবৃত্তি রাজনীতি করি, কিন্তু অন্ধভাবে আমি কিন্তু বিএনপিকে সব কিছু সমর্থন করি না, এটা করি না, আমি তো বলি সেখানে। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা চিন্তা করি, আমরা চিন্তার জগতের মানুষ, আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, মন আছে, মননশীলতা আছে। আমরা যদি চিন্তা করি যে এখানে এই যে নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক কৌশল তৈরি হয়েছে, এবং সেখানে যাতে কে আসতে পারবে এটাও ঠিক, কে জিততে পারে, অর্থাৎ কোন আসনে কে জিতবে, সেখানে কিন্তু আসনে কিন্তু সেরকম তৈরি করা হচ্ছে। এই জন্য তাদের নামে সেখানে কিন্তু তাদের আইনগত, তাদের যদি কোনো ধরনের অপরাধ থাকে, মামলা মোকদ্দমা থাকে, সেগুলোকে পুনরুজ্জীবিত করে তাদেরকে সেখানে আটকানো হচ্ছে। এই জন্যই তো পাল্টা কৌশল হিসেবেই নেওয়া পাল্টা হচ্ছে, কৌশল হিসেবে আমার মনে হয় যারা যারা জিতবে, বাকি না মানে থাকে। আসনে যেমন ধরেন হয়তো আওয়ামী লীগের কোথায় কোন আসনে হয়তো মানে একটু দুর্বল, অথবা সেখানে হয়তো বিএনপি সবল, ওই সবলটাকে যাতে জিততে না পারে সেরকম কটু কৌশল আছে। এইসব বিষয় যদি থাকে আমার মনে হয় নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হয়, তাই না? এটা সাধারণ মানুষের চোখে তো এগুলো ধরা পড়ে। তো এই জন্য আমার মনে হয় যে সংবিধানের কথা বলা হচ্ছে বারবার, সংবিধানের যারা আইন লিখতেছে, যারা মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট, যারা আমাদের যারা বিচারক যারা আছে সম্মানিত, তারাও বোধহয় আমার মনে হয় তারা সঠিকভাবে তারা সেটা কাজ করতে পারছে না। তারাও একটা ভয়ে থাকে, কারণ আমরা তো দেখেছি একজন বিচারকের রায় দিয়ে কোথায় চলে গেল, তাই না? এরকম বিচারকের মধ্যে হাত কাঁপে তাদের দিতে, এবং তারাও কারণ সরকারের ছত্রছায়া তারা কাজ করছে, এবং সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে, অসম্ভব দৃষ্টিভঙ্গি আমি এটা মনে করব। আমি যেটা মনে করি এটা একবার স্বচ্ছভাবে বলি, সরকার নিয়ন্ত্রিত হচ্ছে এখানে। এই জন্য আমরা চাই, আমরা চাই, আমি শেষ করি, আগামী নির্বাচনটা আমার মনে হয় আমরা চাই যে সুন্দরভাবে হোক, এবং আমাদের উদ্দেশ্যগুলো মহৎ, সকলের যদি আমরা সেই দৃষ্টিভঙ্গিতে থাকি, আমি সরকারকে আবেদন জানাবো তারা যাতে সেই দৃষ্টিভঙ্গি, এবং মাননীয় আমি যেটা বলছি 3 বারের প্রধানমন্ত্রী অবশ্যই একটা বিশাল দলের মানুষ, সে স্বাধীনতার সপক্ষের মানুষ, তো সে তো মুক্তিযোদ্ধা, শহীদ জিয়া তো মুক্তিযোদ্ধা ছিল। আমি হয়তো প্রথম থেকে আমরা ছাত্রলীগের ছিলাম, আমরা তো তখন তো আর মানে শহীদ জিয়ার বা সেই ছাত্রদল হয়নি তখন, আমরা তো সবাই কিন্তু এই স্বপন চৌধুরী আমার গ্রামের যে প্রচার সম্পাদক ছিল, আমার ঢেমসা গ্রামের সাতকানিয়ার মধ্যে তার জন্ম, আমার জনপদে আমি গিয়েছি তাদের সঙ্গে, মুক্তিযুদ্ধ আমিও তো ছিলাম, সেরকম আমরা দেখেছি। তো এই জন্য আমার মনে হয় যেহেতু একটা নির্বাচন আসছে, এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ছোট বড় দল সব সংযুক্ত হয়ে গেছে, আমার মনে হয় এখানে আমার মনে হয় একটু উদার হওয়া ভালো সরকারের পক্ষ থেকে, মহামান্য বিচার বিভাগ যারা যারা কাজ করছে তারা, এবং সিইসি থেকে আমি মনে করি সিইসি সেই দৃষ্টিভঙ্গিতে সিইসি কিন্তু এখন দায়বদ্ধ, সিইসি কিন্তু তার সঠিকভাবে কাজ করতে পারছে না। আমরা একটা বিরতিতে যাব, আবার বিরতি কেন? আপনার কাছে ফিরে আসবো যে সরকারের ব্যাপারে এই প্রশ্নটা আসছে যে নির্বাচনকালীন সময়ে যাতে অবশ্যই একটা দলীয় সরকার, কিন্তু তাদের দিক থেকে এই যে লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে নানান ধরনের যে প্রশ্নগুলি আছে, এগুলি যেন ভিজিবলি বোঝা যায় যে সরকার শুধুমাত্র দায়িত্বই পালন করছে, কোনো ধরনের প্রভাব বিস্তার করার কোনো চেষ্টা তারা করছে না। এটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, মানুষও যাতে বুঝতে পারে। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। লেনিন ভাই, যেটি জানতে চাচ্ছিলাম যে সরকার আছে, কিন্তু নির্বাচনকালীন সময়ে সরকারের কর্মকাণ্ড এবং আচরণ যেন একটা দলীয় প্রভাব বিস্তার করছে, এটি মনে না হয় সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য, সেইটার ব্যাপারে সতর্ক আছে কিনা সরকার, এবং সেটা মানুষের কাছেও বোধগম্য হবে কিভাবে? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটার সাথে আমি যুক্ত করি অধ্যাপক সুকোমল বড়ুয়া যে সকল প্রশ্ন উত্থাপন করেছেন। প্রথম কথা হচ্ছে উদার হওয়ার কথা বলেছেন উনি। হ্যাঁ, আইন যাই থাকুক না কেন উদার হতে হবে, এবং মানে একটা অন্তর্দৃষ্টি দিয়ে এগুলো বিবেচনা করতে হবে। আমি তো মনে করি যে এই উদারতার পরিচয় দিয়েছে বলেই আজকে একটা ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের গত 10 বছরে আমরা রাজনৈতিক ক্ষেত্রে কি দেখেছি? চরম পরস্পর অসহিষ্ণুতা, এক দলের প্রতি আরেক দল, এবং বেগম খালেদা জিয়ার দল তারা মানে শত শত মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করেছে 2013 এবং 14 সালের নির্বাচন ঠেকাতে। তারপর 15 সালের ঘটনাগুলো জানা আছে, আমি এগুলো আর কাসুন্দি ঘাটছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে তখন আন্দোলনের নামে তারা না পারছে নির্বাচনকে ঠেকাতে, না পেরেছে, হ্যাঁ, তারা নির্বাচনও করেনি,
ফলে একটা ঐতিহাসিক ভুল তারা করেছে। সেই ভুলটা না করলে পরে আজকে নির্বাচনের এখনকার পরিবেশ ভিন্নতর হতে পারত। এবং এরপরের থেকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এমনকি বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকর মৃত্যুর পরে তার সহানুভূতি জানানোর জন্য তার বাড়িতে যাওয়ার পরেও তার মুখের উপরে দরজা বন্ধ করে রেখেছে, খোলা হয়নি। হ্যাঁ, এবং ফলে দুই দলের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়। 2004 সালে 21শে অগাস্ট গ্রেনেড হামলা, হ্যাঁ, 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় যেটা নাকি রায় দিয়েছে বিচারিক আদালত 14 বছর মানে মামলা করে, সেই রায়ে তারা বলেছে এটা হচ্ছে 1975 সালের এই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 2004 সালে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে এবং সেই অভিযোগে অভিযুক্ত হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান। হ্যাঁ, এত কিছুর পরেও যেখানে আমি বললাম যে হত্যার অভিযোগে অভিযুক্ত না কেবল, এখন দণ্ডপ্রাপ্ত, হ্যাঁ, যেখানে এক দল আরেক দলের ছায়া মারত না, ওনারা সংলাপের কথা বারবার বলেছে যে সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। আওয়ামী লীগ থেকে, সরকার থেকে বারবার সেটাকে বলা হয়েছিল যে না, কোনো সংলাপের কোনো সুযোগ নেই। কিন্তু ফাইনালি নির্বাচন সামনে রেখে কামাল হোসেন সাহেবের নেতৃত্বে ঐক্যফ্রন্ট হলো এবং তারা সংলাপ চাইল এবং দেখেন সমস্ত দেশবাসীকে অবাক করে দেয়। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমরা নিজেরাও জানি না, প্রাইম মিনিস্টার ওনার চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিলেন, হ্যাঁ আসেন সংলাপে আসি, এবং ওনাকে আমন্ত্রণও জানালেন। সংলাপ কেবল একবার হলো না, হ্যাঁ, সেই সংলাপ ওনাদের সাথে 2 বার হলো এবং অনানুষ্ঠানিক সংলাপ চলবে এ কথাও বলা হলো। তারপর অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের সাথে সংলাপ হলো। এবং আমি মনে করি যে শেখ হাসিনা আজকে যে উদারতার পরিচয় দিয়েছেন, যাদের মুখ দেখাদেখি হতো না, কেউ কারো ছায়া মারত না, কারোর সাথে কারো আলোচনা হতো না, হ্যাঁ, এক টেবিলে বসে চা খেত না, আজকে সেই জায়গাতে একসাথে বসে মন খোলা আলাপ আলোচনা করেছে, পরস্পরের অভিমত জানিয়েছে এবং এইটার ফলেই আজকে এই সকল দলের অংশগ্রহণে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এটাই আমি বলবো যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে মহত্তম উদারতম ভূমিকা এক। দ্বিতীয়ত হচ্ছে উনি বেশ কিছু কথা বলেছেন। এখন আমার একটা প্রবলেম হলো কি, আমার বাবাও শিক্ষক ছিল, আমার স্ত্রীও শিক্ষক, আবার উনিও শিক্ষক। ওনাকে বিএনপির অন্য নেতাদের মতো আমি মানে যেটাকে বলে যে একেবারে খুব কড়া কথা বলতে এখন আমার দ্বিধা লাগতেছে। হ্যাঁ, শিক্ষক মানুষ বলেছেন, উনি বললেন যে সরকার নিয়ন্ত্রিত বিচার বিভাগ, বিচারকদের হাত কাঁপে। এগুলো সাধারণত এই রেটরিক্স করে সাধারণত পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা। অধ্যাপক সাহেব করলেন, এখন আমি কি বলবো এটা বলেন, এইটার ফলে বিচার বিভাগের প্রতি কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে? একদম শেষ সময়ে এসে আমি শেষ করছি এই কথা বলে যে এই যে ডিভিশন দেওয়া, অমুক দেওয়া, এইখানে দেখেন আইনের দৃষ্টিতে সব সমান। জেলখানা তো আমি খাটছি একাধিকবার। 1838 খ্রিস্টাব্দে ব্রিটিশরাই আইন করে দিয়ে গেছে, কে ডিভিশন পাবে, কেউ ডিভিশন পাবে না, সেটা একটা আইন। হ্যাঁ, সেই জন্য এগুলো সবটাই আইনের ঘোর পেঁচে। হ্যাঁ, আইন যদি বদলাতে চান আপনারা ক্ষমতায় গিয়ে আইন বদলে দিয়েন, সংবিধান সংশোধন করতে চান তা আপনারা যদি 2/3 মেজরিটি পান আপনারা এটা করে দিন, সেটাতে কোনো আপত্তি থাকবে না। আমার শেষ কথা বলি, এই কথা বলে আমি শেষ করছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তাহলে কথা শেষ করা ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল।